নড়িয়া উপজেলা বর্তমান শরীয়তপুর জেলার সবচেয়ে ধনী শহর। এই শহরে বসবাসকারী প্রতি 6 পরিবারের মধ্যে 4 পরিবারের কেউ না কেউ একজন ইতালিতে থাকে। তাছাড়া শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসীদের জন্মভূমি হচ্ছে নড়িয়া উপজেলা। এই শহরের মানুষ জীবন বাজি রাখে শুধু একবার ইতালিতে ঢুকে পড়ার জন্য। নড়িয়া উপজেলা দিনাক্রমে যেন ইতালির রাজধানী ভ্যানিস শহরে পরিণত হচ্ছে। এখানকার মানুষ বেঁচে থাকা নয়, শুধু ইতালি স্বপ্ন দেখছে। ইতালি প্রবাসীরা জানে লিবিয়া দিয়ে ইতালি পাড়ি দেওয়ার স্বাদ কেমন। 1930 সালে রূপান্তরিত নড়িয়া থানার বর্তমান স্থানীয়দের জীবন কেমন কাটছে। এই শহরটিতে দীর্ঘ 8 বছর ধরে একটি সমস্যাই মানুষকে যাত্রাপথে সমস্যার সম্মুখীন করে দিচ্ছে। 2018 সালে এই শহরে 5000 পরিবারের বাসস্থান পদ্মা নদীতে পরিণত হয়েছে। যে নদী ভাঙ্গন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। নড়িয়ার ইতিহাস নিয়ে আমরা এই ডকুমেন্টারি তৈরি করেছি। আমরা নড়িয়া স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা কেন্দ্র এবং সম্পূর্ণ বাজারটি এই ডকুমেন্টারিতে ভ্রমণ করব। তাছাড়া ফ্যাশন ক্লাব, একটি পোশাকের দোকান, স্মার্ট মাটির হাড়ি, একটি রেস্তোরাঁ এবং কেক ক্লাব আর নড়িয়া অনলাইন শপ এই ভিডিওটির মধ্যে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি। আমরা নড়িয়া শহরের ইতিহাস এবং জেলায় বসবাসকারী মানুষের গুরুত্বপূর্ণ সমস্যা সম্পূর্ণ নিয়ে এই তথ্যচিত্র তৈরি করেছি। আপনি আমাদের নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নড়িয়া উপজেলা সম্পর্কে জানতে আমাদের এই ডকুমেন্টারি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো সবাইকে, আমরা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের যাত্রা শুরু করলাম। এটি বর্তমান নড়িয়া উপজেলা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি নড়িয়া বাজার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি 2018 সাল পর্যন্ত নড়িয়া বাজার থেকে 2 কিলোমিটার দূরত্বে মূলফতগঞ্জ ছিল। নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে 1969 সালে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত করা হয়েছিল উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু বিশ্বের দ্বিতীয় খরস্রোত নদী পদ্মা ছিল হাসপাতালটির একেবারে নিকটে। 2016 এবং 17 সালের দিকে নদীটি আরো নিকটে চলে আসে। সবশেষে 2018 সালে হাসপাতালটি একেবারে পদ্মা নদীতে পরিণত হয়ে যায়। তবে হাসপাতালে কিছু অংশ সীমাবদ্ধ থাকলে এখনো সেখানে এই বিশাল জনগোষ্ঠী সেবা থেমেনি। 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এখন নতুন রূপে নড়িয়া বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে নির্মাণ করা হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রটিতে এখন পর্যন্ত সেবা প্রদান শুরু করা হয়নি। এখানে কিছু সংখ্যক কাজ বাকি, তাই তাদের তথ্য মতে এটি সামনের মাস থেকে সেবা প্রদান শুরু করতে পারে। অবশেষে আমরা এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা নড়িয়া বাজার দিকে যাত্রা শুরু করব। নড়িয়া উপজেলা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 1টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 4টি, কমিউনিটি ক্লিনিক 27টি এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় 1টি এবং তাছাড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 8টি। আমরা এখন একটি পশু হাসপাতালের ভিতরে প্রবেশ করেছি। এটি হচ্ছে নড়িয়া পশু চিকিৎসা কেন্দ্র। এখানে জেলার কৃষকদের বিভিন্ন গৃহপালিত পশু সুস্থতা চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়। ফ্যাশন ক্লাব, এই দোকানটি নড়িয়া বাজার জনপ্রিয় মার্কেট মাঝি প্লাজায় অবস্থিত। এইখানে পেয়ে যাবেন আপনার পছন্দের পোশাক, যেমন ইজি, প্লাস পয়েন্ট আরো ইত্যাদি ব্র্যান্ড। তাছাড়া দোকানটিতে সিজন অনুযায়ী ছেলেদের পছন্দের পোশাক রাখা হয়। যদিও দোকানটি দেখতে ক্ষুদ্র, তবে সম্পূর্ণ দোকানটি মালামাল দিয়ে টইটম্বুর। নড়িয়াতে ছেলেদের পোশাক কেনাকাটার জন্য ফ্যাশন ক্লাব একটি উপযুক্ত দোকান। আপনি চাইলে মাঝি প্লাজার ফ্যাশন ক্লাবে আসতে পারেন। এর কারণ দোকানটিতে অন্য দোকানের চাইতে সবসময় ভিন্ন পোশাক থাকে। দোকানের ঠিকানা আবার বলছি, মাঝি প্লাজা নিচতলা, প্রবেশপথের বাঁ পাশে ফ্যাশন ক্লাব নামে দোকানটি পরিচিত। আপনি যদি এই ভিডিও দেখে দোকানটিতে আসেন তাহলে অবশ্যই সেটা দোকানের কাছে প্রকাশ করুন এবং আপনার ডিসকাউন্ট আপনি বুঝে নেবেন। যে কেউ এসে যদি বলে নটব্লকের ভিডিও দেখে আসছি, তাহলে তার জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে। ধন্যবাদ ফ্যাশন ক্লাব। আমরা সেই পশু স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা নড়িয়া থানার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। বাজারের দক্ষিণ পাশে এই থানাটি অবস্থিত। আমরা নড়িয়া থানা আরোহণ শেষে নড়িয়া সরকারি কলেজ ভ্রমণ করব। আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মোটরসাইকেল রাখা রয়েছে। মোটরসাইকেলগুলি সর্বদা ধুলো চাপা পড়ে আছে। যাদের মোটরসাইকেলের লাইসেন্স নেই অথবা দুর্ঘটনা হয়েছে সেই সকল গাড়ি এখানে নিয়ে আসা হয়েছে এবং জরিমানা অর্থ পরিশোধ করে যারা মোটরসাইকেলগুলি না নিয়ে গিয়েছে তাদের মোটরসাইকেলগুলি এখানে পড়ে আছে। এই অপরাধী মোটরসাইকেলগুলোকে মাঝে মাঝে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের স্বপ্ন ধুলো চাপা পড়ে নষ্ট হচ্ছে। নড়িয়া থানা শরীয়তপুর। আমরা এখন থানার ভিতরে রয়েছি। এখানে অনেক গ্রাম পুলিশ দেখতে পাচ্ছি। আরো 3টি অপরাধী মোটরসাইকেল, এগুলোকে বেশি সময় হয়নি এখানে আনা হয়েছে। যদি অপরাধী মোটরসাইকেল ব্যবহারকারীরা জরিমানা পরিশোধ না করেন তাহলে বাকি মোটরসাইকেলগুলির সাথে এগুলো ধুলো চাপা পড়ে থাকবে। আমরা এখন নড়িয়া থানা থেকে বেরিয়ে পড়বো। আপনি এতক্ষণ দেখছিলেন নড়িয়া থানার ভিতরের অংশ। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো এবং নড়িয়া সরকারি কলেজ ভ্রমণ করব। এখন আমরা একটি মসজিদের সামনে দাঁড়িয়েছি। এটি নড়িয়া থানা জামে মসজিদ, কিন্তু এটি নড়িয়া থানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাছাড়া এটি যেহেতু ধর্মস্থান তাই সকলে নামাজ পড়তে পারবে। আমরা এখন নড়িয়া সরকারি কলেজের গেটের সামনে আছি। এখন আমরা কলেজের ভিতরে যাত্রা শুরু করব। নড়িয়া সরকারি কলেজটি স্বাধীনতার পর 1972 সালে স্থাপিত করা হয়। এই কলেজ নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ডকুমেন্টারি রয়েছে, সেটি দেখতে অবশ্যই ভুলবেন না। এই কলেজটি 1988 সালে জাতীয়করণ বা সরকারি কলেজে পরিণত করা হয়েছে। কলেজটির বর্তমান শিক্ষার্থী প্রায় 5000 অধিক। চলুন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। নড়িয়া উপজেলা, এটি নামকরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 1930 সালে নড়িয়াকে থানায় রূপান্তরিত করা হয়। তারপরে প্রায় 53 বছর পর 1983 সালে
সালে 15টি ইউনিয়ন নিয়ে নড়িয়া উপজেলা গঠন করা হয়। তবে নড়িয়া ইউনিয়নটি নড়িয়া পৌরসভায় রূপান্তরিত হওয়ায় তাই এখন নড়িয়া উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমরা এখন উপজেলা মডেল মসজিদের সামনে পৌঁছে গিয়েছি। বাংলাদেশের একটি প্রকল্পের অধীনে সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে 2023 সালে একটি সরকারি দেওয়া তথ্য মতে সারা দেশে 300টি মডেল মসজিদ কাজ শেষ করে উদ্বোধন করা হয়েছে। প্রতিটি মডেল মসজিদ প্রায় একই ডিজাইনে তৈরি করা হয়েছে। আমরা মসজিদের উপরের তলা প্রবেশ করতে যাচ্ছি। এই হচ্ছে মডেল মসজিদের দ্বিতীয় তলা, কিন্তু দ্বিতীয় তলা কাজ সম্পূর্ণ করা হলেও দ্বিতীয় তলাটি ব্যবহার করার মতো যথেষ্ট লোক নেই। চলুন এখন আমরা নিচে নেমে যাই। আমরা অবশেষে মডেল মসজিদের নিচে নেমে আসলাম। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এই মডেল মসজিদের পরিবেশ অনেক সুন্দর। বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা 2025 সালে এসে এরকম মডেল মসজিদের দেখা পাই। নড়িয়া উপজেলার আয়তন 240 বর্গ কিলোমিটার। এই শহরের জনসংখ্যা 2,31,000-এরও বেশি। সর্বশেষ 2021 সালের সরকারি তথ্য অনুযায়ী 1,09,967 জন পুরুষ এবং 1,21,677 জন মহিলা। পুরুষের সাথে তুলনামূলকভাবে নড়িয়া উপজেলায় 11,710 জন মহিলা বেশি। আমরা এখন নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় ভ্রমণ করব। এর আগে চলুন একটি রেস্তোরাঁর সাথে পরিচয় করিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি স্পট মাটির হাড়ি রেস্তোরাঁর কথা বলছি। এটি ভোজেশ্বর বাজারের নিকটেই অবস্থিত। ভোজেশ্বর থেকে জবসা পারাপারে কৃতিনাশা নদীর উপর যে ত্রিমুখী ব্রিজটি রয়েছে সেই ব্রিজের সাথেই তৈরি করা হয়েছে ভোজেশ্বর এলাকার একমাত্র এই রেস্তোরাঁটি। এইখানকার পরিবেশ অন্য রেস্তোরাঁর তুলনায় একেবারেই ভিন্ন, কেননা রেস্তোরাঁ চূড়ায় বসলে নদী এবং প্রাকৃতিকে একেবারে ভিন্ন ভাবে অনুভব করা যায়। এই ভোজেশ্বর এলাকায় এটি একমাত্র রেস্তোরাঁ যেটি মাত্র কয়েকদিন পূর্বে তারা শুরু করেছেন। এখানে অন্য রেস্তোরাঁর মতো সব ধরনের খাবার থাকলেও সেই তুলনায় এখানকার খাবারের মূল্য কিছুটা কম। আমরা স্পট মাটির হাড়ির রান্নাঘরের পরিবেশ দেখেছি। এই পরিবেশের রান্না প্রতিটি মানুষের জন্য উপযুক্ত। এই ভবনটি নিচতলায় কতগুলো কেবিন রাখা রয়েছে। এখানে আপনি চাইলে ব্যক্তিগতভাবে খাবার গ্রহণ করতে পারবেন। রাতের বেলা রেস্তোরাঁটির পরিবেশ একেবারে ঝিলমিলে। তাছাড়া আপনি চাইলে স্মার্ট মাটির হাড়ি নামের ফেসবুক পেজটি অনুসরণ করে সেখান থেকে আপনি ঘরে বসে আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারেন। স্মার্ট মাটির হাড়ি এটি সকাল 10টা থেকে প্রায় রাত্র 11টা পর্যন্ত খোলা থাকবে। আপনি আপনার প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে স্মার্ট মাটির হাড়ি রেস্তোরাঁয় আসতে অবশ্যই ভুলবেন না। এই হচ্ছে রেস্তোরাঁর ওনার 3 জন। আচ্ছা রাকিব ভাই, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা সবে মাত্র শুরু করেছি, তাই ভবিষ্যতে স্টট মাটির হাড়িকে সর্বোচ্চ সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা করব। ঠিকানাটা আবার বলছি, ভোজেশ্বর বাজার কৃতিনাশা নদীর সাথে মালত প্লাজা। ধন্যবাদ স্মার্ট মাটির হাড়ি রেস্তোরাঁ। আপনি এখন যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন এটি নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। 1971 সালে বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন শুধু সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এই মিনারটি তৈরি করা হয়েছে। আমরা এখন নড়িয়া পৌরসভার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। অবস্থানে পৌরসভার আয়তন 11 বর্গ কিলোমিটার। এটি হচ্ছে নড়িয়া পৌরসভা। এটি 1998 সালে স্থাপিত করা হয়েছে। সাধারণত পৌরসভা এলাকাটি মেয়র দ্বারা শাসিত। আমরা পৌরসভা থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। নড়িয়া থেকে বয়ে যাওয়া এই মূল সড়কটি 15 কিলোমিটার বয়ে গিয়ে শরীয়তপুর সদরে ঠেকেছে। এখান থেকে আমরা নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মিনার দেখতে পাচ্ছি। এটি হচ্ছে নড়িয়া জোনাল অফিস। জেলার মানুষরা বিদ্যুতের বেশিরভাগ সমস্যা সমাধানের জন্য এখানে আসেন। আমরা এখন নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করতে যাচ্ছি। এটি এই বিদ্যালয়টির শহীদ মিনার। এখানকার ছাত্ররা দেখতে পাচ্ছেন ভলিবল খেলতে ব্যস্ত। নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়টি 1919 সালে স্থাপিত করা হয়েছে। আমরা প্রবেশ পথে বড় মাঠটির ভিতরে প্রবেশ করলাম। এই বিদ্যালয়টি 11 অক্টোবর 2018 সালে এসে জাতীয়করণ করা হয়েছে। তবে নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়টি বর্তমানে একটি সুনামধন্য উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বিহারীলাল সাহা। তাকে খুব শ্রদ্ধার সাথে তার একটি ফটো বিদ্যালয়ের এক পাশে রেখেছে। নাম শুনে অবশ্যই বুঝতে পারছেন এই লোকটি সনাতন ধর্মের। এখানে দেখুন একটি তুলসী গাছ। এখানে বাচ্চাদেরকে তাদের মায়েরা নাস্তা খাওয়াচ্ছেন। এটি নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1949 সালে স্থাপিত করা হয়েছে। এক পাশে নড়িয়া সরকারি বিহারীলাল উচ্চ বিদ্যালয় এবং অন্য পাশে বিস্তৃত রয়েছে নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এতক্ষণ আমরা নড়িয়া উপজেলা কেন্দ্রীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়েছিলাম। এই বিদ্যালয়টি বাজারের কেন্দ্রীয় মসজিদ এবং বাজার ঘেঁষিয়ে অবস্থিত। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো এবং বাজার একমাত্র কেন্দ্রীয় মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বাজারের পশ্চিম পাশে নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত। নড়িয়া উপজেলার মধ্যে থাকা প্রাচীনতম মসজিদের ভিতরে এটি একটি। এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম জাহান উদ্দিন খলিফা। আমরা এখন নড়িয়া বাজার জামে মসজিদের ভিতরের দিকে যাত্রা শুরু করেছি। এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং জমিদাতা একজন ব্যক্তি। তিনি 1965 সালে মৃত্যুবরণ করেছে। এই নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ 1885 সালে স্থাপিত করা হয়েছে। সেই তুলনায় বলতে গেলে এটি একটি প্রাচীনতম মসজিদ। আপনি মসজিদের পিছনের অংশ লক্ষ্য করলে বুঝবেন এটি একটি প্রাচীনতম মসজিদ। আমরা এখন নড়িয়া বাজার ভ্রমণ করব। আমরা এখন নড়িয়া সবজি বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। শরীয়তপুর জেলা মুক্তিযুদ্ধের সময় ছিল মাদারীপুর মহকুমার অন্তর্গত। বেদরগঞ্জ, নড়িয়া, গোসাইহাট, জাজিরা ও পালং থানা নিয়ে মাদারীপুর এই মহকুমার অঞ্চলকে বলা হতো পূর্ব মাদারীপুর, যা পরবর্তী 18 সালে এই অঞ্চল নিয়ে গঠিত হয় আরেকটি মহকুমা। ফরাজি আন্দোলনের প্রবাদ পুরুষ হাজী শরীয়তুর নাম অনুসারে প্রাচীনতম পূর্ব মাদারীপুরকে শরীয়তপুর নামে নামকরণ করা হয়। ইতিহাসে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার ও ভোজেশ্বর বাজার বাণিজ্যিক কেন্দ্র। এখান থেকে ধান, গম, পাট সহ বিভিন্ন সামগ্রী বাণিজ্যিকভাবে ঢাকা, কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে নদীর তীরে নিয়ে আসা হতো। নড়িয়া শহরটি বাংলাদেশের খনশ্রী পদ্মার একেবারে সাথে
সাথেই অবস্থিত। প্রশাসনের হিসেবে 2018 সালে নড়িয়া পৌরসভা ও উপজেলার কেদারপুর, মুক্তাচর ও ঘড়িসার ইউনিয়নের 5019টি পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়েছে। সরকারি দেওয়া তথ্য মতে পদ্মায় পুরো বিলীন হয়ে গিয়েছে 8টি গ্রাম, তার মধ্যে 80% চিহ্নিত হয়েছে 2টি গ্রাম। সবশেষে নড়িয়া উপজেলার মানুষ এখন ধনী পথে যাত্রা শুরু করেছে। আমরা এখন সবজিপট্টিতে। এই শহরটি মানুষ এখন শুধু ইতালি স্বপ্ন দেখছে। নড়িয়া উপজেলার 80% পরিবারের কেউ না কেউ একজন ইতালিতে রয়েছে। বর্তমান এই শহরে 99% মানুষের শুধু ইতালি স্বপ্ন দেখছে। এই শহরটি এখন দিনাক্রমে যেন ইতালির রাজধানী ভ্যানিস শহরে পরিণত হয়ে যাচ্ছে। স্থানীয় যারা বর্তমান উন্নত কাঠামো দ্বারা বাড়ি নির্মাণ করছেন, সেই সব বাড়ির ডিজাইন যেন ইতালি ভ্যানিস শহরকে ইঙ্গিত করে। এখানকার মানুষ শুধু ইতালি যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। যারা সর্বচেষ্টার পরও ইতালি ভিসা না পায়, তারা বিরক্ত হয়ে সবশেষে জীবনে ঝুঁকি নেয়। এখানকার অনেক মানুষ একটি ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে লিবিয়া দিয়ে জীবন বিপন্ন করে ইতালিতে ঢুকেছেন। এই পন্থায় সমুদ্রে হারিয়ে যাওয়া অথবা মৃত্যুর মতো অনেক ঘটনা ঘটেছে। তাছাড়া দুবাই, মালয়েশিয়া, সৌদি আরবের মতো দেশে এই নড়িয়া শহরটি অনেক মানুষ প্রবাসী হয়ে রয়েছে। নড়িয়া উপজেলার মানুষ শুধু একটি স্বপ্ন নিয়ে এখন বেঁচে আছে, তা হচ্ছে ইতালি। আমরা এতক্ষণ সবজি বাজার ভ্রমণ করেছি, এখন আমরা মৎস্য কেন্দ্র ভ্রমণ করব। চলুন। অবশেষে আমরা নড়িয়া বাজার মৎস্য কেন্দ্রে অবস্থান করেছি। এখন শেষ বেলা, তাই বেশিরভাগ মাছ বিক্রেতারা মাছ বিক্রি করে বাড়ি চলে গিয়েছেন। নড়িয়া উপজেলাটি যেহেতু পদ্মা নদীর খুব নিকটে, তাই এখানে পদ্মার ইলিশ বা নদীর মাছ পাওয়া খুব সাধারণ ব্যাপার। আমরা মৎস্য কেন্দ্র আরোহণ শেষে এখন নড়িয়া কৃতিনাশা ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। যে ব্রিজটি সম্পর্কে আমাদের কমেন্টে অনেকে নিন্দা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে চরম ট্রাফিক জ্যাম লেগে আছে, কিন্তু এটি এখানকার নেতিবাচক প্রভাব। নড়িয়া বাজারে এই জায়গাটি সবসময় জ্যাম লেগে থাকে, এটি একটি বিরক্তকর জায়গা। আমরা এখন কৃতিনাশা সেতুটির একেবারে নিকটেই রয়েছি। বর্তমান এই নড়িয়া শহরে সবচেয়ে বড় মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সেতুটি। এই সেতুটির নাম ভাষা সৈনিক গোলাম মাওলানা সেতু। নড়িয়ার সাথে জাজিরা যোগাযোগের জন্য 1997 সালে এই কৃতিনাশা নদীটির উপরে 105 মিটার দৈর্ঘ্যে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। 2010 সাল থেকে কয়েক বছর সেতুটির আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং 2015 সালে এসে এই সেতুটি অনুপযোগী ঘোষণা করা হয়। তারপর 2017 সালে 14 কোটি টাকা ব্যয় 145 মিটার একটি সেতু নির্মাণ করার জন্য নাবানা কন্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এই সেতুটি নির্মাণ কাজের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে ওই প্রতিষ্ঠান কাজ শুরু করলে কয়েক মাস পরে তার কাজটি বন্ধ করে দেয় এবং 2019 সালে প্রতিষ্ঠানটি এই কাজটি ফেলে এখান থেকে চলে যায়। তখন ওই প্রতিষ্ঠানটিকে 3 কোটি 42 লক্ষ টাকা বিল পরিশোধ করা হয় এবং এরপর 2021 সালে এসে ফের দরপত্রটি ফেরত দেওয়া হয়। পরবর্তীতে এখন বর্তমান এই সেতুটিকে 28 কোটি 86 লক্ষ টাকা বাজেট করা হয়েছে। এই সাথে 105 মিটারের একটি সেতু এবং 222 মিটারের এই ওভারব্রিজটি কাজ দেওয়া হয়েছে। কিন্তু 2024 সালের 9 জুন প্রতিষ্ঠানটির কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু মেয়াদ শেষ আগ্রহ গতি মাত্র 50 ভাগ। এই ব্যাপারটি সত্যি অত্যন্ত হৃদয় বিজারক। আমরা অবশেষে এখন নড়িয়া বাস স্ট্যান্ডের দিকে যাত্রা শুরু করেছি। আমরা এখানকার একজন বাস ড্রাইভারের সাথে কথা বলেছি। তিনি আমাদের কাছে শরীয়তপুরের রাস্তাঘাট সম্পর্কে অনেক দুঃখ প্রকাশ করলেন। এই বাসগুলো সেতুটি না থাকায় এখানে সীমাবদ্ধ। নড়িয়ার এই সেতুটি দীর্ঘ 8 বছর ধরে অত্যন্ত অবহেলিত। এখানকার মানুষ চলাচলে বিরাট সমস্যার কারণ এই সেতুটি না থাকা। এখন এখানকার মানুষ 10 টাকা দিয়ে এই নদীটি ট্রলারের মাধ্যমে পার হয়। সত্যি বলতে এই অবহেলিত সেতুটি সম্পর্কে বলার মতো আমার কাছে এখন কোনো ভাষা নেই। আমরা এখন ট্রলারে করে নড়িয়া বাজারে আবার ফিরে যাচ্ছি। এই আরোহণটি আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লেগেছিল। নড়িয়ার সাথে এই গ্রামটিকে আলাদা করে দিয়েছে এই নদীটি। আমরা অবশেষে বাজারের কেন্দ্রীয় মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি। এটি নড়িয়া পৌরসভার কেন্দ্রীয় মন্দির। মন্দিরটি বাজারের মৎস্য কেন্দ্রের অপর পাশে অবস্থিত। এটি একটি কালী মন্দির। এটি 1899 সালে স্থাপিত করা হয়েছে। মন্দিরটি বর্তমান বয়স প্রায় 124 বছর। চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন নড়িয়া বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া মূল সড়কটি ধরে সামনের দিকে আগাচ্ছি। এই সড়কটি ঘড়িসার, কার্তিকপুর এবং সুরেশ্বর বয়ে গিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি নড়িয়া উপজেলার ডাকঘরে। এটির মাধ্যমে পূর্বে মানুষরা বিভিন্ন জায়গায় চিঠি লেনদেন করত। আমরা এখন নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে যাত্রা শুরু করেছি। নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি বাজারের একেবারে পূর্ব মাথায় অবস্থিত। ইতিমধ্যে আমরা নড়িয়ার বিভিন্ন স্থান ভ্রমণ শেষ করেছি। এই ভিডিওটি সর্বশেষ ভ্রমণ হতে যাচ্ছে নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই ডকুমেন্টারিতে দেওয়া তথ্য আমরা বিভিন্ন সরকারি সংস্থা থেকে সংগ্রহ করেছি। নড়িয়া উপজেলা শরীয়তপুর জেলার মধ্যে এখন একটি অত্যন্ত ধনী শহর, কারণ এই উপজেলাটিতে প্রবাসী সংখ্যা অনেক বেশি। এইখানকার মানুষ শুধু ইউরোপের স্বপ্ন দেখছে। বর্তমান নড়িয়া উপজেলার আয়তন 203.58 বর্গ কিলোমিটার। নড়িয়া উপজেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 939 জন। উপজেলা শিক্ষার হার রয়েছে 41.55%। আপনি দেখতে পাচ্ছেন নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এটি। আমরা এখন নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একেবারে নিকটেই রয়েছি। ব্যবহৃত বজ্রে ঢেকে পড়া খালটি কিছুদিন পূর্বে উদ্ধার করা হয়েছে। আপনি এই সরু খালটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বজ্র দ্বারা বিস্তৃত। নড়িয়া শহরের নর্দমা যেন শুধু এই খালটিতেই ফেলা হয়েছে। চলুন নড়িয়ার একটি অনলাইন কেক শপের সাথে পরিচয় হই।
কেক লাভার অনলাইন শপ নড়িয়ার একটি পেজ থেকে আমাদের জন্য একটি কেক পাঠানো হয়েছে। আমরা এই কেকটি এখন গ্রহণ করব এবং এটার স্বাদ কেমন তা আপনাদের মাঝে তুলে ধরবো। কেক লাভার অনলাইন শপ নড়িয়া এটি একটি ফেসবুক পেজ। তারা বাড়িতে ঘরোয়া পরিবেশে কেক তৈরি করেন এবং এই ফেসবুক পেজটির মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় কেক বিক্রি করে থাকেন। নট ব্লগ পেজের জন্য যে কেকটি তারা উপহার স্বরূপ পাঠিয়েছেন সেটি হচ্ছে ভ্যানিলা কেক। চলুন ভ্যানিলা কেকের স্বাদ গ্রহণ করি। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপের নাম্বারটিতে যোগাযোগ করে আপনি নড়িয়ার মধ্যে যে কোনো জায়গায় কেক হোম ডেলিভারি পেতে পারেন। আপনার যে কোনো আনন্দ উৎসবে কেক ব্যবহার করতে চাইলে কেক লাভার অনলাইন শপ নড়িয়া এই ফেসবুক পেজটি অনুসরণ করুন এবং আপনার প্রয়োজনে কেক অর্ডার করতে ভুলবেন না। এই কেকটি খেতে কিছুটা আইসক্রিমের স্বাদ পাচ্ছি আমি, যদিও সচরাচর কেক খেতে আমার পছন্দ না, তবে এই কেকটিকে আমি খারাপ বলবো না। কেক লাভার অনলাইন শপ নড়িয়ার ফেসবুক পেজের লিঙ্কটি আমি পিন কমেন্টে দিয়ে রেখেছি, অবশ্যই আপনি সেখান থেকে কেক অর্ডার করতে ভুলবেন না। ধন্যবাদ কেক লাভার অনলাইন শপ নড়িয়া। এই ভিডিওটি এডিটিং এবং অ্যানিমেশন প্রক্রিয়া শেষ করতে আমাদের অনেক সময় ব্যয় হয়েছে, সুতরাং ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে কোথায় দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখবেন। তো আমাদের আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ এবং নট ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। বন্ধুরা, আপনারা দেখছিলেন নড়িয়া উপজেলা। এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম নট ব্লগ টিম।